জাতীয় নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে আপিল শুনানি। 10 থেকে 18 জানুয়ারি হবে নিষ্পত্তি। পোস্টাল ব্যালটে প্রবাসে মাত্র 8.5 লাখ নিবন্ধন, সবচেয়ে বেশি সৌদিতে। ব্যালটের খাম সংগ্রহে বাড়তি খরচের অভিযোগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চলছে। আচরণবিধি লঙ্ঘন নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। ওখানে যারা দায়িত্বরত আছেন তারা অন্য প্যানেলের কোন টোকেন নিতে দিচ্ছেন না, চেক করে রেখে দিচ্ছেন শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন ছাড়া। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজমান রয়েছে। এই জায়গা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন উঠানোর ক্ষেত্রে শঙ্কিত। রাজশাহীতে তাপমাত্রা নামল 7 ডিগ্রিতে। ঘন কুয়াশায় শাহজালালের ফ্লাইট রেডির শিডিউলে ভোগান্তি বাড়ছে এয়ারলাইন্সের ব্যয়। মাদুরোকে বীর আখ্যা দিয়ে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ। মা বাবার প্রতি অন্যায়ের বিচার চাইলেন মাদুরো পুত্র। আইসিসি উদ্যোগ নিলে খেলা দিয়েই মিটবে বাংলাদেশ ভারত জটিলতা, বলছেন সাবেকরা। রাজনীতিমুক্ত ক্রিকেটের প্রত্যাশা। স্বাগত। এখন ঢাকায়, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। দ্বিতীয় দিনের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে। আপিলের প্রথম দিন মঙ্গলবার ইসিতে মোট 42টি আবেদন জমা পড়ে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। মনোনয়ন যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। বৈধ প্রার্থীর সংখ্যা 1842 জন। এদিকে ছোটখাটো ভুলের জন্য যাদের মনোনয়ন বাতিল হয়েছে আপিলে ফিরে পাওয়ার আশা করেন বিভিন্ন দলের প্রার্থীরা। পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রায় 15 লাখের বেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে 7,72,000 রয়েছেন প্রবাসী। এরই মধ্যে ব্যালট পেপারও পেয়েছেন অনেকে। তবে ব্যালট পেপারের খাম সংগ্রহে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে তাদের। প্রবাসীরা বলছেন, যথাযথ প্রচারণার অভাবে প্রত্যাশা অনুযায়ী ভোটার নিবন্ধন হয়নি। অন্যদিকে নির্বাচনী আচরণবিধিতে বিদেশে প্রচারণার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। সেক্ষেত্রে 8.5 লাখ নিবন্ধিত ভোটারের কাছে কিভাবে পৌঁছাবে প্রার্থীর প্রচারণা, সেটি এখন বড় প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে কয়েক দফা সময় বাড়িয়ে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 15,33,682 ভোটার। এর মধ্যে দেশ থেকে 7,61,140 জন ও বিদেশ থেকে নিবন্ধন করেছেন 7,72,542 বাংলাদেশি। সংখ্যার হিসেবে 1.5 কোটির বিপরীতে 10% প্রবাসীও নিবন্ধনের আওতায় আসেননি। যদিও 2 লাখের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে। মালয়েশিয়া, কাতার ও ওমান থেকে 50,000 ছাড়িয়েছে নিবন্ধনকারী। 30,000-এর বেশি প্রবাসী নিবন্ধন করেছেন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। ইতোমধ্যে তাদের অনেকের হাতে ব্যালট পেপার পৌঁছে গেছে। তবে ডাকযোগে পাওয়া এই খাম সংগ্রহে ক্ষেত্র বিশেষে দিতে হচ্ছে বিনিময় খরচ। এখানে ভোটার হয়েছি, আমাদের ভোটের ব্যালট পেপার আমাদের কাছে এসে পৌঁছেছে। পোস্টাল ব্যালট হাতে পেয়ে অনেক ভালো লাগতেছে, কারণ আমি এবার প্রথম ভোটার হয়েছি এবং ভোটও দেবো ইনশাল্লাহ। বাংলাদেশ সরকার যখন এমিরেটস পোস্টের সাথে চুক্তি করে তখন ওই বিষয়টা তারা খতিয়ে দেখা উচিত ছিল। টার্মস এন্ড কন্ডিশনগুলো ভালোভাবে রিভিউ করা উচিত ছিল। পোস্টাল ব্যালটে ভোট প্রদানের প্রচারণার কেন্দ্র ছিল সোশ্যাল মিডিয়া। মিশনগুলোর যথাযথ প্রচারণার অভাবে বহু প্রবাসী পোস্টাল ব্যালট সম্পর্কে সঠিক ধারণা পাননি। নিবন্ধনকারীর সংখ্যা এজন্য কম বলছেন তারা। তবে আগামীতে এই প্রক্রিয়া ধারাবাহিক রাখার আহ্বান প্রবাসীদের। পরবর্তী যারা আসবে তাদেরকেও এই কাজটা যেন সুন্দরভাবে করে দিতে পারে। এইবার যে জটিলতা আসলে আমরা বিশেষ করে ফেস করতেছি, ভবিষ্যতে যদি এরকম কোনো সুযোগ আছে সেই জটিলতাকে আরো একটু সহজ করে আমাদেরকে দেওয়ার জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি।
এদিকে পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা ও ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা চালু রেখেছে বাংলাদেশ মিশনগুলো। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রদত্ত আচরণবিধিতে বলা হয়, কোনো রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বিদেশে কোনো প্রকার প্রচার প্রচারণা করতে পারবে না। সেক্ষেত্রে প্রবাসী ভোটারদের কাছে প্রার্থীরা কিভাবে পৌঁছাবেন কিংবা তাদের আচরণবিধি লঙ্ঘন হবে কিনা এটি এখন বড় প্রশ্ন। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে সকাল থেকে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ছাত্রদল ও ছাত্র শিবিরের প্যানেল একে অপরকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনলেও ছাত্রশক্তি অভিযোগ করেছে দুই প্যানেলের বিরুদ্ধেই। সকালে আলাদা আলাদা প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেন তিন প্যানেলের প্রার্থীরা। ছাত্রদলের অভিযোগ, আচরণবিধি ভঙ্গ করে ছাত্র শিবিরের লোকজন স্লিপ নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছে। অন্যদিকে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী অভিযোগ করে বলেন, নারী ভোটারকে হেনস্থা, প্যানেল পরিচিত কেন্দ্রে নিয়ে আসা, শিক্ষার্থীদের ম্যানিপুলেট করা সহ ক্যাম্পাসের ভেতর ও বাইরে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করছে ছাত্রদল। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সংশয় প্রকাশ করে তিনি বলেন, যে পরিস্থিতি চলছে তা প্রশাসন নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ধরনের সংঘাতের সূত্রপাত হতে পারে। আর ছাত্র শক্তির অভিযোগ, বিএনপি ও জামায়াতের কাছে জিম্মি প্রশাসন। অদম্য জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটা আছে, সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে, শুধু সেই প্যানেল। এবং যারা দায়িত্বরত আছেন তারা ওই প্যানেলের টোকেন ছাড়া অন্য কোনো টোকেন থাকলে তারা তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয় এরকম কোনো কিছুই আমরা সকাল থেকে কোনো কিছু করিনি। বিভাগগুলোতে আমরা পরিদর্শনে যাই, এখানে গিয়ে দেখি আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে এখানে যে ছাত্র সংসদের ছাত্র দলের পোলিং এজেন্ট ছিল, সে শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে ভোট দেওয়ার জন্য। এমনকি আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে ভোটের যে চিরকুট ছিল আমাদের শিবির প্যানেলের, এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট সহ আমরা যেই ডিপার্টমেন্টে গিয়েছি সব জায়গায় ছাত্রদল একই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। পুরো ইলেকশন কমিশন, প্রশাসন ব্যবস্থা দুটি দলের কাছে জিম্মি, একটি বিএনপির কাছে আর একটি জামাতের কাছে। সেই জিম্মির হওয়ার ফলাফল আজকে আমরা যকসু নির্বাচনে দেখতে পাচ্ছি। যকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ বিন নূর ও রাজু আহমেদ। শুরুতেই যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, জানাবেন কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ আর প্রার্থীরা আর কি বলছেন? ধন্যবাদ। আমরা দেখছি যে 6 ঘন্টার ভোট, অর্ধেক সময় কিন্তু ইতিমধ্যেই পার হয়ে গেছে, 3 ঘন্টা পার হয়ে গেছে। এখন পরবর্তী 3 ঘন্টায় এখনও আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ নির্বাচন হচ্ছে, আমরা কেন্দ্রগুলোতে দেখছি এখনও দীর্ঘ লম্বা লাইন রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকের যেখানে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে সেখানেও কিন্তু আমরা দেখছি যে লাইন ধরে শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করছে। আমরা সকালেই যে চিত্রটিতে দেখেছিলাম তখন দেখেছি যে অনেক কনকনে শীত আসলে দেখেছি, তখনও এই শীত উপেক্ষা করে অনেকে আসতে থাকে, তবে তখন উপস্থিতি অনেকটাই কম ছিল। সময় যত গড়িয়েছে তত কিন্তু আমরা দেখেছি এখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীতে ভরপুর হয়ে গেছে এবং একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যখন ভোট গ্রহণ চলছে ঠিক তখনই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন। আমরা প্রথমেই ছাত্র দলের ভিপি প্রার্থী যিনি একেএম রাকিব, তিনি যখন ব্রিফ করেছেন তিনি বলেছেন যে ছাত্র শিবিরের অনেকেই কেন্দ্রে তারা স্লিপ নিয়ে ঢুকছেন, যেটি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, সেরকম অভিযোগ করেছেন। অন্যদিকে আমরা দেখেছি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, তিনিও কিন্তু দেখেছি যে তিনি অভিযোগ করেছেন ছাত্র দলের প্রার্থীর বিরুদ্ধে। আমরা দেখেছি তিনি যে অভিযোগটি করেছেন, তিনি বলেছেন যে আমরা দেখেছি যে নারী ভোটারদের হেনস্থা, প্যানেল পরিচিতি কেন্দ্রে নিয়ে আসা এবং শিক্ষার্থীদের ম্যানিপুলেট করা সহ ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করছে ছাত্রদল, এরকম একটি অভিযোগ কিন্তু তারা দিয়েছেন। আর অন্যদিকে আমরা দেখেছি ছাত্র শক্তি তারা যখন ব্রিফ করেছে তারা কিন্তু
ছাত্রদল এবং ছাত্র শিবির দুই দলের বিরুদ্ধেই তারা অভিযোগ করেছে, নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ তারা এনেছেন। একটু আগে আমরা দেখেছি যে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে তারা ব্রিফ করেছেন, তারা ব্রিফ করে অভিযোগ করেছেন যে বিভিন্ন যারা পোলিং এজেন্টরা রয়েছেন তারা ছাত্রদলের যে পরিচিতি প্যানেল সেটি নিয়ে একেবারে কেন্দ্রের ভিতরে ঢুকেছে, যেটি স্পষ্ট আচরণবিধি লঙ্ঘের অভিযোগ। তো এই হচ্ছে সারাদিনে আমরা দেখেছি গত 3 ঘন্টা এরকম অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আসলে ভোট গ্রহণ চলছে। তবে দিন শেষে যেটি সবার প্রত্যাশা যে একেবারে ভোট গ্রহণ শেষ হওয়া থেকে ভোট গণনা পর্যন্ত সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে যেন হয়, সে প্রত্যাশাই কিন্তু সব প্রার্থী এবং ভোটাররা করছেন। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। রাজু আহমেদের কাছে জানতে চাই, রাজু, প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে নির্বাচন সংশ্লিষ্টরা কিছু বলেছেন কিনা? সকাল 9টা থেকে শুরু হওয়া এই ভোট এখন পর্যন্ত সুষ্ঠুভাবে চলল। মাঝখানে বেশ কিছু অভিযোগ পাল্টা অভিযোগের বার্তা কিন্তু আমাদের কাছে এসেছে। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে শিবির সমর্থিত প্যানেল থেকে যে অভিযোগটি মূলত করা হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে, বলা হয়েছে যে তারা নারী শিক্ষার্থীদের হেনস্থা করেছে এবং শিবির সমর্থিত প্যানেলের ভিপি রিয়াজুল ইসলামের স্ত্রীকে মূলত পুলিশে দেওয়ার মতো একটি ঘটনার অভিযোগও কিন্তু রিয়াজুল ইসলাম ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি তিনি করেছেন। সেই সঙ্গে যদি তার পরবর্তী সময়গুলো জানাতে চাই, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে যেমন এই যোগসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে, তার মধ্যেও কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীদের মাঝে একটু উচ্ছ্বাস, উদ্দীপনা এবং আনন্দ ঘন মুহূর্ত বিরাজ করছে এখানে। সেই সঙ্গে দাঁড়িয়ে রাখতে চাই, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 2 দশক পর এই নির্বাচন এবং এই নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাদের আগামীর দিনগুলো, তাদের অধিকার, তাদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি সহ সকল স্বার্থ সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো যেহেতু এই যোগসুর নির্বাচিত নেতারা যারা থাকবেন তারাই যেহেতু নিশ্চিত করবেন, সেই জন্য তারা বলছেন যে প্যানেলই জয়ী হোক না কেন তাদের এই জয়টি হবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জয়। এবং সেই সঙ্গে তারা চান যে সুষ্ঠুভাবে যেন এই নির্বাচনটি আর কোনো কালক্ষেপণ, আর কোনো সমস্যা জটিলতার কারণে থেমে না যায় এবং সেই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করছেন। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে 38টি বিভাগের কেন্দ্র এবং একটি হল কেন্দ্র মিলে 39টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণটি হচ্ছে এবং প্রায় 16,500 শিক্ষার্থী মূলত এই যোগসু নির্বাচনের ভোট প্রদান করবেন। যেহেতু আরও 3 ঘন্টা বাকি রয়েছে, আরও বেশ কিছু তথ্য আমরা সংগ্রহ করব, পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো। উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। যোগসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার 20টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত মেহেরপুর জেলা। জেলায় মোট ভোটার 5,87,620 জন। কৃষি ও রেমিটেন্স এই জেলার প্রধান আয়ের উৎস। তবে জেলার সবচেয়ে বড় সমস্যা মাদক, অনলাইন জুয়া ও বেকার যুবক। আসছে জাতীয় নির্বাচনে মেহেরপুর জেলার খবর জানাতে যুক্ত আছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মেহেরপুরের ভোটাররা কি ভাবছেন? উজ্জ্বল, শুরুতেই আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটাকে কিন্তু যদি একটু পরিচয় করে দিতে চাই, সেটি হচ্ছে আমঝুপি নীলকুঠি জাদুঘর। সেটা কিন্তু সেই 19 শতকের দিকে যখন এখানে ব্রিটিশ শাসন আমল চলতো, সে সময় এই পুরো অঞ্চলে নীল চাষ হতো এবং কৃষকদেরকে জোর করে এই নীল চাষে নিয়ে আসা হতো এবং সেখানে এই আমঝুপি নীলকুঠিটা ছিল এই অত্র অঞ্চলের হেডকোয়ার্টার। এখানে তারা এখান থেকেই এই নীলকুঠির যে চাষাবাদ সেটিকে আসলে নিয়ন্ত্রণ করত এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যেটা এখনও আছে, যে এই মেহেরপুরের অধিকাংশ মানুষ কিন্তু কৃষি নির্ভর এবং তাদের কাজ কিন্তু কৃষিকাজ করা। আমার সঙ্গে আছেন এখানে মুজাহিদ মুন্না, আমাদের সহকর্মী। মুজাহিদ, আমরা দেখছিলাম কাল থেকে আসার পর থেকেই যে এই শহরে অধিকাংশ মানুষই আসলে কৃষি নির্ভর, আপনিও বলছিলেন, কিন্তু এর বাইরেও তো পেশার জন্য অনেক কিছু দরকার, শিল্পাঞ্চল দরকার। আসলে এখন ভোটাররা কি চাহিদা কিংবা তাদের দাবিটা কি চাচ্ছেন? গালিব, আসলে মেহেরপুর কিন্তু একটা ঐতিহ্যবাহী জেলা এবং মেহেরপুরের মাটিতেই কিন্তু 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠন করে এবং সেই সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে 9 মাসে কিন্তু আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি।
তো আসলে সেই হিসেবে মেহেরপুরকে যে জায়গাতে পৌঁছানোর কথা ছিল সেইখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি, বা মেহেরপুরের অধিকাংশ মানুষের দাবি কিন্তু মেহেরপুর যেহেতু স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী, সেই হিসেবে বর্তমান রাজধানী ঢাকার দিকে যদি তাকান আর আমাদের মেহেরপুরের দিকে যদি তাকান তাহলে কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন। তাই এখানকার অধিকাংশ মানুষের দাবি যে আসলে এখানে কিন্তু আমরা দেখেছি এখানে কৃষি একটা বড় আমাদের অর্থনৈতিক উৎস, এর বাইরে রেমিটেন্স একটা বড় অর্থনৈতিক উৎস, এর বাইরে কিন্তু আমাদের আর কোনো অর্থনৈতিক কোনো উৎস নাই। বিশেষ করে এখানে কোনো শিল্প প্রতিষ্ঠান নাই বা এখানে কোনো শিল্পপতি নাই। এখানে কিন্তু আপনার যেহেতু মেহেরপুরের 3 দিকেই কিন্তু ভারতীয় সীমান্ত, একদিকে চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার অবস্থান, তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু সীমান্তবর্তী জেলা, এখানে আপনার একটা ভয়ঙ্কর আপনার সমস্যা হচ্ছে মাদক এবং অনলাইন জুয়া। তো এইগুলোকে আসলে যে কোনোভাবে নির্মূল করা বা নিয়ন্ত্রণের মধ্যে রাখা হচ্ছে এই অঞ্চলের মানুষের প্রধান দাবি এখন। আর এর বাইরে যদি আপনি চিন্তা করেন তাহলে আসলে মেহেরপুরে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, এখানে বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তোলা এবং এদের কর্মসংস্থান তৈরি করা। কারণ আমাদের অনলাইন জুয়া মাদকের পাশাপাশি আমাদের আরেকটা মারাত্মক সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আর এই বেকার সমস্যার হাত থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে কিন্তু আসলে মেহেরপুরের উন্নয়ন ওইভাবে সম্ভব না। তাই এই অঞ্চলের মানুষের প্রধান দাবি হচ্ছে এখানে শিল্প প্রতিষ্ঠান তৈরি করা এবং এখানে বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তোলা। এবং আমি যেটা বললাম আপনাকে যে বিদেশে বা আমি বুঝতে পেরেছি, মানে এই সমস্যাগুলো আসলে বিশেষ করে শিল্পাঞ্চল যদি গড়ে উঠতে পারে তাহলে যারা শিক্ষিত যুবক রয়েছে তারা আসলে কর্মসংস্থানের সুযোগ পাবে। আপনাকে ধন্যবাদ। আমরা যে আলোচনা করছিলাম, তবে আজকে বিকেল 4:30টায় আমরা মেহেরপুরের মানুষের কথা শুনবো এবং এখানে যারা রাজনীতিবিদ রয়েছেন তারা কি প্রতিশ্রুতি দলের হয়ে দিতে পারেন সেই গল্প শুনবো ভোটারের ইশতেহারে। দেখার আমন্ত্রণ রইল। কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে অবতরণে ব্যর্থ হয়ে 1 সপ্তাহেই 50টিরও বেশি ফ্লাইট গেছে চট্টগ্রাম, সিলেট কিংবা কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে। এতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমে ফের অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে বাড়ছে যাত্রী ভোগান্তি, ব্যাহত হচ্ছে এয়ারলাইন্সগুলোর শিডিউল, বাড়তি খরচের চাপে পড়েছে পুরো বিমান চলাচল ব্যবস্থা। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। শীত আসলে মধ্যরাতের পর থমকে যায় আকাশপথ, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে রানওয়ে। ডজনখানেক ফ্লাইট ডাইভার্টেড, কোনোটি চক্কর কাটে ঢাকার আকাশে, কোনোটা নামতে বাধ্য হয় অন্য শহরে। দীর্ঘ অপেক্ষার পর সকালে কুয়াশা ভেদ করে যখন প্রথম বিমানটি রানওয়েতে ছোঁয় ততক্ষণে ক্লান্তি জমে বৈমানিক আর যাত্রী দুই পক্ষেরই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই দৃশ্য শীতের নিত্যদিনের বাস্তবতা। গত বছরের জুলাই মাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ক্যাটাগরি 1 থেকে 2-এ উন্নীত হওয়ার পর বলা হয়েছিল বৈমানিকরা 200 মিটার রানওয়ে দেখতে পেলেই অবতরণ করতে পারবে নিরাপদে। ঘন কুয়াশার চাদরও আর বিঘ্নিত হবে না আকাশযাত্রায়। তবে বর্তমান প্রেক্ষাপটে একের পর এক ফ্লাইট ডাইভার্ট হচ্ছে, যাত্রীরা নামছেন ভিন্ন শহরে। তবে এর সমস্যাটা কোথায়? জটিলতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিমানবন্দরের ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS। গত বছরের জুলাইয়ে ক্যাটাগরি 2 উদ্বোধনের মাত্র 3 মাস পর অক্টোবর 2025-এ একটি থাই এয়ারওয়েজের বিমান অবতরণের সময় রানওয়ের লাইটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ILS-এর কার্যক্ষমতা নেমে আসে 85%, যেখানে ক্যাটাগরি 2 সচল রাখতে প্রয়োজন অন্তত 95% কার্যকর আলোর ব্যবস্থা। বাধ্য হয়েই বিমানবন্দর কর্তৃপক্ষ ফিরে গেছে আগের ক্যাটাগরি 1 ব্যবস্থায়। প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তাই মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা। এই ড্যামেজ হওয়ার কারণে আমার যে লাইটের সার্ভিসিবিলিটি আছে এটা এখন নেমে গিয়েছে 84 to 87%-এ। সো আমার ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমে পাইলট ল্যান্ড করতে আসছে, কিন্তু এই লাইটটা যদি আমার 95% উপরে সার্ভিসেবল না থাকে তাহলে আমরা ক্যাটাগরি 2 করতে পারি না, যে কারণে আমার এখন ক্যাটাগরি 2টা সাসপেন্ডেড আছে অপারেশন। সিভিল এভিয়েশনের তথ্য বলছে গত এক সপ্তাহেই 50টির বেশি ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করেছে চট্টগ্রাম, সিলেট কিংবা কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে। শুধু 2 থেকে 4 জানুয়ারির মধ্যেই ডাইভার্ট হয়েছে 20টিরও বেশি ফ্লাইট। এর প্রভাব পড়ছে সরাসরি এয়ারলাইন্সগুলোর উপর। অন্য বিমানবন্দরে নামতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত ল্যান্ডিং চার্জ, বাড়ছে জ্বালানি খরচ, সেই সঙ্গে যাত্রী ও ক্রুদের হোটেলে রাখার ব্যয়, সব মিলিয়ে বাড়ছে পরিচালন ব্যয় ও লোকসান। শীতকালে যখন কুয়াশার এই সমস্যাটা হয় তখন আমাদেরকে প্রায় ফ্লাইট ডাইভার্ট হয়ে যায়, আর ফ্লাইট ডাইভার্ট হওয়া মানে তো খরচ বেশি হওয়া, এক্সপেন্স তো আছে, এটার সাথে প্যাসেঞ্জারদেরকে হোটেলে রাখতে হয়,
অন্য একটা এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করতে হয়, সেটার খরচ আছে। আর যাত্রীদের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। ঢাকায় ফিরেও স্বস্তি নেই। একসঙ্গে একাধিক বিমান নামায় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সৃষ্টি হয়েছে জট। শুধু লাগেজ বহনের ট্রলির জন্যই অনেকে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। শিডিউল অনুযায়ী আমাদেরকে কথা ছিল শুক্রবারে ওখান থেকে আমাদেরকে রাত্রে 9টা 25 ছাড়বে, আর শনিবার 7টা এখানে নামাই দেবে। 24 ঘন্টা ডিলে হইয়া এর পরের দিন রাত 11টায় ফ্লাইট দিছে। তারপর আজকে 6টায় নামার কথা ছিল বাংলাদেশে, এইখানে আইসা তারপর আবার কলকাতা যে ল্যান্ড করছে, ওইখানে আবার 6 ঘন্টা বসে ছিলাম। ট্রলির ভোগান্তিও যে অ্যাভেলেবেল ট্রলি ভিতরে নাই, যাত্রী বেশি, এখানে হজের যাত্রী আছে আর বড় বড় ফ্লাইটগুলো আসাতে একটা মানুষ 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে আইসা এয়ারপোর্টে বসে থাকবে, একটা ট্রলির জন্য মাল নিয়ে বেরোতে পারবে না, এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ জানাচ্ছে ক্ষতিগ্রস্ত রানওয়ে লাইটগুলো বিশেষ অর্ডারে কাস্টমাইজ করে বিদেশ থেকে আনতে হয়। এই মেরামত শেষ করে পূর্ণাঙ্গ ক্যাটাগরি 2 সুবিধা ফিরিয়ে আনতে আরও প্রায় 3 মাস সময় লাগতে পারে। যেই কোম্পানিকে ওয়ার্ক অর্ডার দিই না কেন, তাদেরকে আবার ওই কাস্টম করে ওই লাইটগুলি তৈরি করে নিয়ে এসে লাগাতে দে উইল টেক 2.5 to 3 months। এই 3 মাস যে আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এর মধ্যে আমি 95%-এর উপরে সার্ভিসিবিলিটি পাবো না লাইটের। এবং এটা ড্যামেজ অ্যাসেস করার পরে মোটামুটি একটা ওয়ার্নিং দিয়ে রাখা হয়েছে থাই এয়ারওয়েজকে, যে তোমরা এরকম একটা ড্যামেজ করেছো, এটা আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে। ফাইনালি আমরা যখন অ্যাসেসমেন্টটা করতে পারবো যে কী পরিমাণ আর্থিক ক্ষতি হলো এখানে, সেটা তাদেরকে জানানো হবে। ঘন কুয়াশায় ঢাকা রানওয়ে অ্যাপ্রোচ 14-এর নিভু নিভু আলো আর আকাশে চক্কর খাওয়া উড়োজাহাজ। শীত এলেই ঢাকার আকাশে এ যেন এক নিত্যদিনের ঘটনা। আইএলএস ক্যাটাগরি 2 সুবিধা স্থগিত থাকায় নিরাপদ অবতরণ হয়ে উঠেছে কঠিন। এই কারণে যাত্রীদের নামতে হচ্ছে চট্টগ্রাম, সিলেট কিংবা কলকাতায়। ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে যাত্রীদের যেমন বাড়ছে ভোগান্তি, তেমনই চাপ বাড়ছে নিরাপদ বিমান চলাচল ব্যবস্থায়ও। শাহরিয়াজামান পুলক, এখন ঢাকা। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ভোর 6টায় এই তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গত 31 ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে দেশের 10টা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটা এই মোটামুটি একই রকম অবস্থায় আরও 11 তারিখ পর্যন্ত থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে যেহেতু জানুয়ারি মাস, এরপরে আবার শেষের দিকে গিয়ে তাপমাত্রা আবার কমতে পারে এবং কুয়াশা যেরকম অবস্থা আছে, এটা হয়তো আগামী দুই দিন একটু কমতে পারে, তবে তারপর আবার একটু কুয়াশার পরিমাণ বাড়তে পারে। তবে ওভারঅল কুয়াশা, শীতের সময় কুয়াশা থাকবে। শিল্পায়নের অভাব, বৈদেশিক কর্মসংস্থানের নিম্ন হার আর মজুরি বৈষম্যের চ্যালেঞ্জ উপেক্ষা করে রংপুরের প্রায় 38% নারী কর্মরত বিভিন্ন পেশায়। তবে এই অঞ্চলে নারীদের সামাজিক নিরাপত্তা আর কর্মসংস্থানের ক্ষেত্রে রয়েছে ব্যাপক ঘাটতি। আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন। রংপুর বিভাগের 8 জেলায় প্রায় 1,80,00,000 মানুষের বাস। বিপুল এই জনসংখ্যার অর্ধেকে নারী। তিস্তা বিধৌত কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী জেলায় ভোটারের আনুপাতিক হিসেবে নারী পুরুষের সংখ্যাও প্রায় সমান। সবশেষ হালনাগাদ তথ্যে দেখা যায় রংপুর জেলার 6টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা বেড়েছে 1,66,697 জন। সেই তালিকায় জেলায় নারী ভোটারের সংখ্যা 12,20,394 জন থেকে বেড়ে দাঁড়িয়েছে 13,06,333 জনে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠের উত্তাপ আর প্রতিশ্রুতির বিপরীতে নারীদের মনে এখনও সামাজিক নিরাপত্তাহীনতার ভয়। জেলে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নারীদের বিপুল অংশগ্রহণ আশা জাগালেও সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন ফিকে হয়েছে রংপুরের নারীদের। নারীদের নিরাপত্তা যদি নিশ্চিত হতো, তাহলে এই যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো আমরা দেখি যে নারীরা হেনস্থার শিকার, হয়রানির শিকার, ইভটিজিংয়ের শিকার, এই বিষয়গুলো আসলে ঘটতো না। আমি যে কর্মসংস্থানে আসছি, এখানে যেন আমাকে সমান অধিকার না দিলেও অন্তত নিরাপত্তাটুকু দেয় যে আমি সুস্থ স্বাভাবিকভাবে আমার পরিবারের কাছে ফিরে যেতে পারবো। এদিকে লড়াই সংগ্রাম থেকে শুরু করে ভোটের মাঠ, সব জায়গায় নারীদের অধিকার উপেক্ষিত বলে জানান এই সমাজকর্মী। সংকট সমাধানে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি অধিকার আদায়ে নারীদেরও সচেতনতা দরকার বলে মনে করেন তিনি।
যখন প্রয়োজন তখন নারীকে ঠিক লিড পজিশনে আপনি রাখছেন, সেটা সাংস্কৃতিক জায়গাগুলোতে হোক, আমরা গণ অভ্যুত্থানের যে আন্দোলন ছিল সেটাতেও আমরা দেখেছি যে নারীরা সবসময় সামনে, কিন্তু যখনই অধিকারের কথা আসছে, যখনই কোথাও নেতৃত্ব দানের কথা আসছে, সেটা কালচারাল অঙ্গন হোক, আমাদের রাজনৈতিক অঙ্গন হোক, কিংবা যে কোনো জায়গায় নারীদেরকে সেখানে আপনি পাচ্ছেন না। গবেষণা সংস্থা সানেমের জরিপ বলছে রংপুরের কর্মজীবী নারীদের মধ্যে প্রায় 23% কেবল প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত, আর পেশাগতভাবে সবচেয়ে বেশি 53.08% নারী কাজ করেন কৃষি, মৎস্য ও বনজ শিল্পে। তবে নারী অধিকার নিয়ে কাজ করে গণমাধ্যম কর্মী মনে করেন নারীর কর্মসংস্থান হলেও নিশ্চিত হয়নি অর্থনৈতিক স্বাধীনতা। ক্ষমতার পালাবদল হচ্ছে, কিন্তু ক্ষমতায়নের যে জায়গাটা সেখানে আসলে নারীদের অবস্থানটা খুবই নাজুক। টাকা খরচ করার কিন্তু অধিকারটা সেই নারীর নাই, সেই সিদ্ধান্তটাও কিন্তু এখন পর্যন্ত পুরুষ সমাজ নেয়। মুক্তি মানে কি আমি শুধু বাইরে গিয়ে কাজ করলাম, আমি বাইরে যেতে পারছি, এটা মানে কি মুক্তি? রংপুর বিভাগের একমাত্র রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল উত্তর আইপিজেডে কর্মসংস্থান হয়েছে 30,000 কর্মীর, যার মধ্যে 66%ই নারী। এছাড়া শিক্ষা, সংস্কৃতি, বেসরকারি খাত কিংবা গৃহস্থলীর কাজে নারীর অবদানও নেহায়েত কম নয়। নির্বাচন পরবর্তী বাংলাদেশে ন্যায্যতার ভিত্তিতে নারীদের সব ক্ষেত্রে সমতা, সামাজিক মর্যাদার বাস্তবায়ন হবে, এমনটাই প্রত্যাশা রংপুরের নারী ভোটারদের। মোকাররম হোসাইন, এখন রংপুর। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। 4 দাবি নিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাক যোগে প্রদক্ষিণ করে কর্মসূচি পালন করেন তারা। শাহবাগে সকাল থেকে জড়ো হতে শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শাহবাগে হাদি চত্বর ঘোষণা দিয়ে মার্চ ফর ইনসাফের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। সরকারকে উদ্দেশ্য করে এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত ভারত থেকে হাদির খুনিদের ফিরিয়ে আনতে হবে। এই সরকার থাকাকালেই হাদির হত্যার বিচার শেষ করতে হবে। হাদির খুনিদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করার কথা বলা হয় কর্মসূচি থেকে। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলম শিকদারকে গুলি করে হত্যার ঘটনায় আবার উত্তপ্ত স্থানীয় রাজনীতি। নির্বাচনের আগে নিজ বাড়ির সামনে এমন প্রকাশ্যে হত্যার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। রাতে একই উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আলমিরাহাট এলাকায় শিকদারপাড়া গ্রামে জানে আলমকে মোটরসাইকেলে করে এসে গুলি করে পালিয়ে যায় 3 দুর্বৃত্ত। এদিকে হত্যার একদিন পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা করেনি পরিবার। পুলিশ জানায়, মামলা না হলেও খুনিদের ধরতে অভিযান শুরু করা হয়েছে। হত্যাকারী 3 অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 2024 সালের 5 আগস্টের পর রাউজানে সহিংসতায় 17টি হত্যার ঘটনা ঘটেছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ শপথ নেয়ার কয়েক ঘন্টা পর দেশটির রাষ্ট্রপতি ভবনের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগে সোমবার মাদুরো তার স্ত্রীকে বীর আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ডেলসি রদ্রিগেজ। এছাড়া শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের বাবা মার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চাইলেন মাদুরো পুত্র। এদিকে দ্রুত দেশে ফিরতে চান নোবেলজয়ী মারিয়া কোরিয়া মাচাদো, আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। যুক্তরাষ্ট্রের কাছে স্ত্রীসহ মাদুরো বন্দী হওয়ার 2 দিন পর ফের গোলাগুলির শব্দে কেঁপে উঠল কারাকাস। সোমবার স্থানীয় সময় মধ্যরাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ভবনের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। এর কয়েক ঘন্টা আগে মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার শাসনভার সামলাতে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেলসি রদ্রিগেজ। তিনি ছাড়াও দায়িত্ব নেন আরও 283 আইন প্রণেতা। শপথ অনুষ্ঠানে মাদুরো ও তার স্ত্রীকে বীর বলে সম্বোধন করেন ডেলসি। Juro por nuestros libertadores, juro por nuestras libertadoras y juro por nuestros hermanos y hermanas que nos acompañan y deben sumarse como un solo pueblo desde todos los sectores políticos de Venezuela. শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদুরো পুত্র নিকোলাস গুয়েরা। এ সময় তিনি ভেনেজুয়েলার নতুন সরকারের প্রতি সমর্থন জানান। পাশাপাশি ভেনেজুয়েলার স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা মাথায় রেখে সম্পূর্ণ নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণে নতুন নেতৃত্বকে আহ্বানও জানান। Tal vez secuestraron a Nicolás y a Cilia, pero no secuestraron la conciencia de un pueblo que ha decidido ser libre. A ti,
Delcy, Eloína, mi apoyo incondicional a la tarea tan dura que te toca. Cuenta conmigo, cuenta con mi familia. এদিকে মাদুরো আটক হওয়ায় দ্রুত দেশে ফিরতে চেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন দেশের নির্বাচন ব্যবস্থাকে এতদিন ধ্বংস করেছিল মাদুরো। Elections in a primary process, and we were able to bring the country together to carry these elections organized by civil society with millions of people participating. নতুন করে ভেনেজুয়েলা ইস্যুতে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান পরিস্থিতিতে সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ আচরণ প্রদর্শনের আহ্বানও জানান তিনি। এছাড়া সোমবার ভেনেজুয়েলা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ব্যাট বল নাকি রাজনীতি? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর দুই প্রতিবেশী দেশের ক্রিকেট এখন মুখোমুখি। যদিও টাইগার সাবেক ক্রিকেটাররা বলছেন রাজনীতিমুক্ত ক্রিকেট প্রত্যাশা তাদের। বিস্তারিত প্রতিবেদনে। দেশের মধ্যে ঝামেলার মধ্যে আসলে ক্রিকেটটা জড়িয়ে যায় সবসময়। বাংলাদেশ টি-20 প্রথম ম্যাচ কিংবা প্রথম টি-20 বিশ্বকাপ দলের অংশ নাদিফ চৌধুরী উপমহাদেশের ক্রিকেট আর রাজনীতির যোগাযোগ নিয়ে নিজের হতাশার কথা জানালেন এভাবেই। বিশ্বকাপের আগে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে হতাশ সাবেক এই ক্রিকেটার। যদিও ক্রিকেটের সঙ্গে রাজনীতির যোগাযোগ একেবারেই নতুন কিছু নয়। 2012 সালের পর থেকে রাজনৈতিক বৈরিতায় বন্ধ ভারত পাকিস্তান ক্রিকেট। যদিও আইসিসি কিংবা এসিসি সূচিতে বাণিজ্যিক প্রয়োজনে নিয়মিত ক্রিকেট খেলছে দুই দল। এবার সেই একই পথের যাত্রী হতে পারে বাংলাদেশও। বোর্ড যেটা ডিসিশন নিয়েছে খুবই সুন্দর, এবং গভর্নমেন্ট থেকেও দেখবেন যে সুন্দর একটা জানাইছে, ইনফরমেশন দিয়েছে। তো সব মিলে আমি বলবো যে খুবই ভালো ডিসিশন। একজন খেলোয়াড়কে যদি আপনি সিকিউরিটি দিতে না পারেন একটা দেশে, বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এবং 25 জন থেকে 30 জনের একটা স্কোয়াড থাকে, এতজন খেলোয়াড় যাবে, তো সেইখানে এতগুলো মানুষের আপনি তখন কীভাবে দিবেন? একটু তো খারাপের দিকে যাচ্ছে, বাট আমার মনে হয় হওয়া উচিত না এটা। মানে ক্রিকেটের সাথে তো আসলে এসব মেলানো একদমই ঠিক না, যেটা পাকিস্তানের সাথে হয়েছে। পাকিস্তানের প্লেয়াররা তো কিছু করে নাই। অবশ্য খালেদ মাসুদ পাইলট বিশ্বাস করেন আইসিসি এগিয়ে আসলে খেলা দিয়ে সব জটিলতার ইতি ঘটানো সম্ভব। উচিত, আমি মনে করি যে নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমরা আমাদের মতো করে চলবো, আমাদের মতো করে খেলবো, বাট আইসিসি এই জিনিসটা ঠিক করার ব্যবস্থা করবেন যে কি করে দুটো টিমকে আবার একটা সুন্দর সম্পর্ক ডেভেলপ করা যায়, এবং এটা খেলার মাধ্যমেই সম্ভব। সাবেকদের হতাশা কিংবা প্রত্যাশার পারদ উঁচুতে থাকলেও সহসাই যে ক্রিকেট রাজনীতির বিচ্ছেদ হচ্ছে না সেটাও অনেকটাই নিশ্চিত। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শেষ করবো এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে আপিল শুনানি। 10 থেকে 18 জানুয়ারি হবে নিষ্পত্তি। পোস্টাল ব্যালটে প্রবাসে মাত্র 8.5 লাখ নিবন্ধন, সবচেয়ে বেশি সৌদিতে। ব্যালটের খাম সংগ্রহে বাড়তি খরচের অভিযোগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চলছে। আচরণবিধি লঙ্ঘন নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। ওখানে যারা দায়িত্বরত আছেন তারা অন্য প্যানেলের কোনো টোকেন নিতে দিচ্ছেন না, চেক করে রেখে দিচ্ছেন শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন ছাড়া। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজমান রয়েছে। এই জায়গা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন উঠানোর ক্ষেত্রে শঙ্কিত। রাজশাহীতে তাপমাত্রা নামলো 7 ডিগ্রিতে। ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট রিশিডিউলে ভোগান্তি, বাড়ছে এয়ারলাইন্সের ব্যয়। ডেলসি রদ্রিগেজ শপথ নেয়ার কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট ভবনের কাছে গোলাগুলি। মা বাবার প্রতি অন্যায়ের বিচার চাইলেন মাদুরো পুত্র। আইসিসি উদ্যোগ নিলে খেলা দিয়েই মিটবে বাংলাদেশ ভারত জটিলতা, বলছেন সাবেকরা। রাজনীতিমুক্ত ক্রিকেটের প্রত্যাশা। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।